স্বপ্ন জড়িয়ে দাও অবুজ কুসুম কলি রঙেতে রাঙিনা যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের লালন পালন করা একদমই সহজ না, তাদেরকে নিয়ে পথ চলাটাও সহজ না। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে পথ চলতে যেয়ে মা বাবাকে মোকাবেলা করতে হয় অনেক অনেক প্রতিবন্ধকতা। অনেক ক্ষেত্রেই দেখা যায় এই পথ চলতে যেয়ে মায়েরা হতাশ হয়ে যান, টেনশন করতে থাকেন সারাটাক্ষণ, অসুস্থ হয়ে যান। কেউ কেউ তো নিজের যে একটা আইডেন্টিটি আছে সেই পরিচয়টাই ভুলে যান। আগে কাজ করতেন, কিন্তু সন্তানের দেখাশোনা করার জন্য, সন্তানের উন্নয়নের জন্য হয়তো তার সেই কাজটাকেও ছেড়ে দিতে হয়। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক সাহসী মায়েরা আছেন যারা কিনা সন্তানের এই বিশেষ সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। সন্তানের উন্নয়নের পাশাপাশি নিজেকে কিভাবে একটু ভালো রাখা যায়, কিভাবে নিজের উন্নয়ন ঘটানো যায় সেই চেষ্টাটাও করে যান এবং সফলও হন। আজ তেমনি একজন সাহসী মায়ের গল্প আপনাদেরকে শোনাবো, যে কিনা তার তীব্র মাত্রার একজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে সাপোর্ট দিয়ে যাওয়ার পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন। চলুন দর্শক, পরিচয় করিয়ে দিই আমাদের আজকের অতিথির সাথে। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ফাহিমা সুলতানা পারভিন। তিনি একজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের মা, পাশাপাশি একজন উদ্যোক্তা। এবং আর উপস্থিত আছে ফাহিমা সুলতানা পারভিনের একমাত্র সন্তান রায়্যান রহমান। সে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। দর্শক, চলে যাচ্ছে আলোচনায় এবং প্রথমেই আমরা রায়্যানের সাথে একটু আলাপ করার চেষ্টা করি। হ্যালো রায়্যান। রায়্যান, রায়্যান, এই যে আন্টি ডাকছে তোমাকে। রায়্যান, এই যে রায়্যান। সে কিন্তু অনেক খুশি, সে খুশিতেই কিন্তু এই কাজগুলো করছে। সে অনেক আনন্দে আছে, সেই আনন্দটা প্রকাশ করার ভঙ্গিটা তার এরকম। সে এই শব্দগুলো তৈরি করার মাধ্যমে এভাবে মেঝের সাথে পা ঠুকে হাতে তালি দিয়ে তার আনন্দ উচ্ছ্বাসটা প্রকাশ করছে। তুমি কি নিয়ে এত খুশি বাবা? কি নিয়ে তোমার এত আনন্দ লাগছে? বুঝতে পারছি রায়্যান কোনো কিছু নিয়ে অনেক বেশি এক্সাইটেড। আজকে আমরা রায়্যানের কথা শুনবো রায়্যানের মায়ের কাছ থেকে এবং জানবো এই রায়্যানকে নিয়ে কিভাবে তিনি পথ চলছেন এবং আজকে ওনার যে পরিচিতি, যে অবস্থান, কিভাবে এটা সম্ভব হলো। দর্শক, চলে যাচ্ছে এখন রায়্যানের মা ফাহিমা সুলতানা পারভিনের কাছে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এতক্ষণ রায়্যানের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছিলাম, কিন্তু দেখছি যে রায়্যান কিন্তু আমি যে তাকে ডাকছি সে সাড়া দিচ্ছে না। রায়্যানের কি ভাষা নেই? জি না, কথা বলতে পারে না। রায়্যানের এখন বয়স কত? ওর হচ্ছে 11 শেষ হয়ে 12তে পড়লো। আমি রায়্যানের একেবারে ছোটোবেলার কথাটা শুনতে চাচ্ছি যে কত বছর বয়সে বুঝতে পারলেন রায়্যান আর 10টা সাধারণ শিশুর মতো না, এবং ওর ডায়াগনোসিস কী ছিল? আমার হচ্ছে টুইন বেবি ছিল, একটা হচ্ছে 2.5 মাসে মিসিং হয়ে গিয়েছে। তারপরে রায়্যান হয়েছে আপনার 6 মাসে। 6 মাসে যখন হয় তখন চোখ ফুটে নাই, ফুসফুস, এটা তো স্বাভাবিক কথা যে 6 মাসে একটা বাচ্চার গঠন পরিপূর্ণতা পায় না। হ্যাঁ, অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। এখন হচ্ছে তার তখন চোখ ফুটে নাই, ফুসফুস হয় নাই, তারপরে লাইফ সাপোর্টও ছিল, তার জন্ডিস ছিল, নিউমোনিয়া ছিল। তারপরে ছিল আপনার লাইফ সাপোর্টে হচ্ছে 14 দিন আর ইনকিউবেটরে ছিল প্রায় 2 মাস। যখন আমার সমস্যা হয়েছে তখন ওর ওয়েট ছিল মাত্র 950 গ্রাম। এত ছোট বাচ্চাকে তার যত্ন নিতে আমার অনেক কষ্ট হয়েছে। আমার অভিজ্ঞতা ছিল না আমি বাচ্চাটাকে কিভাবে টেক কেয়ার করব। আপনি কখন বুঝতে পারলেন যে রায়্যানের মধ্যে বিশেষ কিছু সমস্যা আছে? মূলত আমি এটা বুঝতে পারি নাই। আমার মনে হচ্ছিল যে সে মনে হয় বয়সের সাথে সাথে হয়তো বড় হচ্ছে, কিন্তু ওর 6 মাসেও দেখলাম যে ঘাড় শক্ত হচ্ছে না। তখন হচ্ছে আমি সাভারে গিয়েছিলাম আমার আম্মার বাসায়। আমার আম্মুকে দেখে বুঝতে পারছে যে ওর ইমপ্রুভটা হচ্ছে না।
তারপরে আম্মা বলছিল যে তুমি এখানে সাভারে যখন আসছো তুমি এক কাজ করো, তুমি হচ্ছে একটু সিআরপিতে দেখাও। সিআরপির কথা যখন বলছো অটোমেটিক আমার চোখের পানি চলে আসছে। সিআরপিতে কারা যায় সেটা তো আমি জানি। অনেক কান্না করছি। পরে বলছে যে তুমি একবার থেরাপিস্টকে একটু দেখাও, ওর কন্ডিশনটা কি। তারপর আমি নিয়ে গেলাম ওকে সিআরপিতে। ওর যখন 9 মাস তখন নিয়ে গিয়েছিলাম। কারণ যে ডাক্তারকে দেখিয়েছি রায়ানকে দেখে সে হতাশ। কন্ডিশনটা এত খারাপ সেটা আমি ধরতে পারি নাই। সে দেখেই বলতেছে ওকে যদি ইমপ্রুভ করতে চান বা একটা লেভেলে যদি নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাকে 2টা জিনিস মাথায় রাখতে হবে। তা আমি বলছি যে আমি কোনো কিছুই ভাবি নাই। আমি ওর ইমপ্রুভের জন্য আমার যা করতে হয় আমি করব। তারপরে বললো যে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার লং টাইম থেরাপি দিতে হবে, আর দ্বিতীয় কাজ হচ্ছে আপনার ধৈর্য ধরতে হবে। তারপর থেকে আমি কন্টিনিউ শুরু করেছি। সাভারে কি ছিল ওর ডায়াগনোসিস ছিল হচ্ছে সিপি প্লাস, এখন বড় হচ্ছে আর অটিজমের সিমটমও দেখা যাচ্ছে, সিপি প্লাস অটিজম। আপনার সন্তানকে তো আপনি সিআরপিতে নিয়ে গেছেন, ওর বাবা তো ছিলেন না? না, সে ছিল না। রায়ানের বাবা যখন জানলেন বিষয়টা যে আপনাদের সন্তান সেরেব্রাল পলসি ভুষ্ট সম্পন্ন আর 10টা সাধারণ শিশুর মতো না, সেই মুহূর্তটা আর কি জানতে চাই যে তার বাবা এটাকে কিভাবে গ্রহণ করলো বিষয়টাকে। আসলে সেটা মানে চিন্তার বাইরে ছিল। সে কখনো কল্পনাও করে নাই সে যে একটা স্পেশাল চাইল্ড হবে বা তার সমস্যা আছে সেটা চিন্তা করে নাই। সে সবসময় তখন আমাকে বলতো যে ওর বয়সের সাথে সাথে সে ইমপ্রুভ হবে। আমি যখন থেরাপির কথা বলেছি তখন তার মনটা একটু খারাপ, তার মনটাও খারাপ হয়েছে, কিন্তু সে কখনো চিন্তা করে নাই যে সে একসময় বড় হয়ে স্পেশাল চাইল্ড হবে, সেটা মেনে নিতে পারে নাই। তারপরে জার্নিটা তো অনেক কঠিন এবং ধৈর্য। আমি 9 মাস থেকে শুরু করেছি থেরাপি। আমি ওকে বাসায় এনে সব সময় 2 ঘন্টা পর পর ও থেরাপি দিতাম ওনাদের থেকে একদম ধরে ধরে। যেহেতু 9 মাস থেকে শুরু করেছি, ও ছোট ছিল, তা আমার ওটা মানে ওকে থেরাপি দিতে আমার খুব একটা কষ্ট হয় নাই। আমি 2 ঘন্টা পর পরে দেখা যাচ্ছে তার ঘাড় শক্ত হওয়ার জন্য যে এক্সারসাইজগুলো আছে, থেরাপিগুলো আছে, সেগুলো আমি বাসায় দিয়েছি। আবার তারপরে ঘাড় শক্ত হওয়ার পরে যে হামাগুড়িটা দিবে সেটারও থেরাপি আমি 2 ঘন্টা পর পর দিয়েছি। আবার বসারটাও আমি কিন্তু তাকে বসানো কিন্তু আমি শিখিয়েছি। দাঁড়ানো বলেন, হাঁটা বলেন, তারপরে আপনার সিঁড়ি দিয়ে ওঠানামা করা, সবগুলা পার্ট টু পাই তার সব এক্সারসাইজের মাধ্যমে, থেরাপির মাধ্যমে। সেটা দিতে দিতে একসময় দেখা গেছে যে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি। আমি তো বেশ কতদিনই আমার একদম ব্যাক পেন ছিল। যখন আমার ব্যাক পেন ছিল তখন আমার ছোট বোন এবং হচ্ছে আমার ভাইয়ের ছেলে একটা আছে, ওকে খুব আদর করতো। তা আমার থেকে দেখা যাচ্ছে ওরাও একটু শিখে নিত। যে সে আনন্দ করতে করতে ওকে ওই থেরাপির কাজটা শেয়ার করে ফেলতো। ভাইয়ের ছেলের কথা যেটা বলছেন যে সেও থেরাপি দিয়েছে, তখন তার বয়স কত ছিল? ওর 1 বছরের বড়। তাহলে তো আপনি অনেক লাকি যে আপনি এইভাবে সাপোর্ট পেয়েছেন আপনার ভাইয়ের ছেলে, আপনার বোন। তো তারপরেও আমি না সাভারে যখন সিআরপিতে আমি থেরাপি দিতাম, দেওয়ার পরে কন্টিনিউ তো আর ওখানে থাকা যায় না। 5-6 মাস কন্টিনিউ করার পরে আমি যখন ঢাকায় ব্যাক করতাম দেখতাম যে ও না আগের লেভেলে চলে যেত। মানে আমি এত কষ্ট করতাম, সে দেখা যাচ্ছে ঢাকা আসলে যা করাচ্ছি সব ভুলে যেত। মানে সে দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে নামতে ভয় পাচ্ছে, তারপরে এটা করতে ভয় পায়, ওটা করতে, তখন আমি বুঝতে পারি না যে তার কি সমস্যা। তা আমি যখন ওকে ঢাকা নিয়ে আসি তখন আমি একজন ডাক্তারের শরণাপন্ন হই। উনি হচ্ছে ডাক্তার সারাজাহান ভুইয়া। ওনাকে আমি দেখাই, উনি আমাকে বলেছে ওর এমআরআই করাইতে আর হচ্ছে ইইজি করাইতে। টেস্ট করালাম, টেস্ট করানোর পর তার ধরা পড়েছে সাইলেন্ট খিঁচুনি, যেটা আমি আসলে ধরতে পারি নাই যে তার কেন, মানে এটা তো বোঝা যায় না। এটা ডাক্তার যে উনিও বলেছে যে এটা আমরা নিজেরাও ধরতে পারি না যে ওদের কি সমস্যাটা, এটা আমরাও বুঝতে পারি না, ওদের ঘুমের মধ্যে এই খিঁচুনিটা হয়। তারপরে এই কন্টিনিউ আপনার ওষুধটা খাওয়ানোর পর সাইলেন্ট খিঁচুনিটা একটু নিয়ন্ত্রণে আসে। রায়ানের কত বছর বয়সে বুঝতে পারলেন যে রায়ানের ইমপ্রুভমেন্ট হচ্ছে, রায়ান ডেভেলপ করছে? যখন ওর 1.5 বছর, তখন যখন ঘাটটা সোজা হয়েছে তখন বুঝছি যে তার ইমপ্রুভটা একটু হয়েছে। থেরাপি দেওয়ার মধ্যে যখন আমি দেখতে পাচ্ছি যে তার এটা করতে পারছে, তখনই বুঝতেছি যে সে ইমপ্রুভ করছে। একইতে আমি বুঝতে পারি না, কারণ দেখা যাচ্ছে যে আমি হামাগুড়িটা শেখাচ্ছি, সে হামাগুড়ি যখন দিতে পারছে তখন হচ্ছে না এটা শিখছে, তারপরে পরের স্টেপে চলে যেতাম যে এখানে ওকে বসানোর। তাহলে কি আমরা এটাই বলতে পারি যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তাদের সমস্যার মাত্রা যতটাই তীব্র হোক না কেন, যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়, লেগে থাকা যায়, তবে তার ইমপ্রুভমেন্ট হবেই? হ্যাঁ, অবশ্যই হবে ইনশাআল্লাহ। মানে আমি মনে করি যে পরিশ্রম করলে তার সফলতা আল্লাহ দিবেই। দর্শক, রায়ানের মা ফাহিমা সুলতানা পারভিন যে কথাগুলো বলছিলেন এতক্ষণ, যে শিশুর একেবারে শুরু থেকে যে সময়ে সমস্যাটা ধরা পড়ে সে সময় থেকে যদি
শিশুর উন্নতির জন্য একটানা কাজ করা যায়, লেগে থাকা যায়, তবে অবশ্যই সফলতা আসবে। আজকে যখন রায়ানের মা এই কথাটা বলছে, রায়ানের এখন 12 বছর বয়স, যে রায়ান এই কাজগুলো করতে পারছে, শুরুটা মোটেই সহজ ছিল না এবং তার জন্য তাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে, ত্যাগ করতে হয়েছে। সেই বিষয়গুলোও জানবো, তবে তার আগে নিয়ে আসবো ছোট্ট একটি বিরতি। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আজ শুনছি বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে একজন সাহসী মায়ের পথ চলার অভিজ্ঞতার কথা। চলুন দর্শক, আবারও ফিরে যাই অনুষ্ঠানে। ফাহিমা সুলতানা পারভিন, ছেলের এখন 12 বছর বয়স এবং আপনি বলছেন ছেলের অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন শুরুতে, তার যে কন্ডিশন ছিল আর এখনকার কন্ডিশন, আসলেই রাত দিন পার্থক্য, অনেকটা এগিয়েছে সে। তারপরও আপনার কাছে কি মনে হয় মা হিসাবে, যে তার শুরুর দিকে যে সমস্যাগুলো ছিল সব কি আপনি দূর করতে পেরেছেন, বা এই যে এখন যে বয়সটা, এই বয়সে তার মধ্যে নতুন কোনো সমস্যা তৈরি হয়েছে বা দেখা দিচ্ছে? না, এখনো আমি সব দূর করতে পারি নাই। এখনো আমি তার পেছনে সময় দিচ্ছি। আমি হাল ছেড়ে এখনো দেই নাই, কারণ সে এখনো হচ্ছে নিজের হাতে সে নিজে খেতে পারে না। টয়লেট ট্রেনিংটা সে হচ্ছে কিছুটা বুঝে, যখন আমি তাকে কমেন্ট করি তখন সে কিছুটা বুঝে এবং নিজে নিজে যেও সে করে, কিন্তু একদম 100% এখনো সে এই ট্রেনিংটা আসে নাই। সে তার এই টয়লেট সেটিংটার ব্যাপারে এত পরিমাণ কষ্ট করতে হয়েছে, সে দেখা যাচ্ছে যে দিনে 8-10 বার প্যান্ট নষ্ট করতো। এখানে দেখা যাচ্ছে যে সে বাসার মধ্যে মানে কিছুক্ষণ পর পরে মানে টাইলস নোংরা করতো, সেটা ক্লিন করতে আমার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লাগতো। এখন ওর হচ্ছে আলহামদুলিল্লাহ সে শুধু একটা মানে যেটা ইস্যুটা সেটা বুঝে, এটা আমার টেনশন করতে হয় না। সে যখনই হয় তখন সে বাথরুমে যেয়ে করে আসে। পরিবারে আর কে আছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য? কারণ রায়ান তো আসলে তীব্র মাত্রার একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এই জার্নিতে সাপোর্ট অবশ্যই রায়ানের বাবার কথা বলবো। সে আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেয়, তার যতটুকু সময় পায় আমাকে সহযোগিতা করে। পাশাপাশি আমার মায়ের কাছে থাকলে আমি একটু বেশি সাপোর্ট পাই। মায়ের কাছে থাকলে এখানে ভাইয়ের ছেলে আছে, ভাই বোনরা আছে, তারা একটু বেশি সাপোর্ট দেয়। আর আমার পরিবারে আছে আমার শাশুড়ি, আমি, আমার হাজবেন্ড আর রায়ান। ফাহিমা সুলতানা, আপনার সন্তান রায়ানকে নিয়ে এই পথ চলায় কি ধরনের নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আপনি? নেতিবাচকটা হচ্ছে কি, ওকে নিয়ে অনেকে আমাকে ইনভাইট করে না, যে সে হয়তো ডিস্টার্ব করতে পারে কোনো জিনিস। আগে করতো না, এখন করে। দেখা যাচ্ছে যে সে স্পেশাল বাচ্চা, কারো হয়তো নিকটতম যারা আছে, মানে সবচেয়ে যেটা বেশি খারাপ লাগে, ওর পরিচয় দিতে অনেকে দ্বিধাবোধ করে। এটা আমাকে খুব কষ্ট দেয়। তাদের এই কাছের মানুষ, অথচ তাকে পরিচয় দিতে বা তাকে ঘুরতে নিয়ে যেতে বা তাদের কোনো প্রোগ্রামে ইনভাইট করতে, তারা এখনও মানে তাকে মেনে নিতে পারে নাই, যেটা আমাকে কষ্ট দেয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমরা যখন বের করি ওকে, দেখা যাচ্ছে অনেক সময় ডিস্টার্ব করে, সে একটু ডিস্টার্ব করে মাঝে মধ্যে। ডিস্টার্ব করলে আশেপাশে যারা আছে অনেকে তারা বলে এদেরকে বের করছেন কেন, মানে এদেরকে আমরা হচ্ছে গুটিয়ে রাখবো বাসার মধ্যে, তাদের জায়গাটা শুধু হচ্ছে আমাদের বাসা, তাদেরকে বাইরের জগৎ দেখানো নিষেধ, এরকম বাধার সম্মুখীন হয়েছি। কিন্তু আমি আসলে এগুলো কোনো পাত্তা দেই না। আমি যতটুকু দুনিয়া দেখছি, আমি আমার ছেলেকে সব কিছুই দেখাবো। আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখছে, ভালো রাখছে, আমি যতটুকু পারি ওকে যতটুকু সাপোর্ট দেওয়ার আমি দিব। আমি যা শেখানোর আমি শেখাবো। আমি কিন্তু ওকে সাইকেল ট্রেনিংও দিয়েছি। করোনাকালীন সময়ে আমি ওকে বাসায় রেখে দেখা যাচ্ছে যে আমি কখনো চিন্তা করি না যে তাকে আমি সাইকেল পর্যন্ত নিতে পারবো। সে কিন্তু সাইকেল চালাতে পারে, যে জায়গায় একসময় ডাক্তার বলছিল সে কখনো হাঁটতে পারবে না। এগুলো থেকে আসলে আমি আমার মনের জোর এবং পরিশ্রম দিয়ে আমি এগুলো কাভার করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সাহসী মানুষ, এই জন্যই আপনি পেরেছেন, কারণ মনের জোরটা না থাকলে এত দূরে আসা সম্ভব ছিল না। রায়ানের সাথে তার বাবার সম্পর্কটা কিরকম? রায়ানের বাবার সাথে রায়ানের বন্ডিংটা ভালো। বাবা যখন অফিস থেকে আসে
তখন বাবা দরজা খোলা, মানে আমি দরজা খোলার সাথে সাথে তার প্রথম কাজ হচ্ছে বাবার পকেট থেকে মোবাইল নেওয়া। আচ্ছা, এটা হচ্ছে ওর প্রথম কাজ। তারপরে সে হচ্ছে আর বাবার কাছে আর তখন নাই। বাবাকে সময় দেয়, যাও তুমি হাত মুখ ধো, ফ্রেশ হও, নামাজ পড়ো, খাওয়া দাওয়া করো, সে সময় দেয়। সে বাবাকে খুব একটা বিরক্ত করে না। বাবা যখন সময় পায় তখন আর কি বাচ্চাকে কাছে টানে, তারপরে যখন সুযোগ পায়, কোনো বন্ধ পায় তখন ঘুরতে নিয়ে যায়, কোনো পার্কে নিয়ে যায়। এই আমি প্রথম থেকে লক্ষ্য করছিলাম রায়ানকে যে মোবাইলের প্রতি তার মারাত্মক একটা আসক্তি। ওকে আমার কিছু কিছু কাজ হচ্ছে ওই যেটাতে পছন্দ করে, একটা বেশি পছন্দ করে, ওইটা দিয়ে ওকে কাজ শেখাতে আমার জন্য খুব সহজ হয়েছে। সে এখন আপনারা দেখেছেন যে মোবাইল এরকম, কিন্তু সে কিন্তু বাসায় এরকম মোবাইলের জন্য কাজ এরকম করে না। ওকে যদি কোথাও ঘুরতে নিয়ে যাই তখন এরকম কিছু হয় না, কিন্তু কোনো বাসা বা কোনো প্রোগ্রামে যদি যাই তখন তার কন্ডিশন হচ্ছে তাকে মোবাইল দিতে হবে। আমি কোনো থেরাপি সেন্টারে নিয়ে গেলে সে মোবাইল চাইবে না। আমি যদি ওকে স্কুলে নিয়ে যাই সেখানেও সে বুঝে যায় এখানে চেয়ে লাভ নাই। তো এখন হচ্ছে এখানে নিয়ে আসছে, সে জানে যে তার মা একটাই এখানে ইন্টারভিউ দিবে বা কথা বলবে, তাহলে তার কন্ডিশনটা তাকে শান্ত রাখার জন্য তাকে মোবাইল দিতেই হবে। রায়ান তো বিশেষ স্কুলে যাচ্ছে, তাই না? জি, বিশেষ স্কুলে যাচ্ছে। রায়ান এই যে বিশেষ স্কুলে যাচ্ছে, ওখানে আসলে ওকে কি করাচ্ছে? ওকে আমি মূলত স্কুলে দিয়েছি ওর হচ্ছে স্পিচ, ওটি এবং হচ্ছে ফিজিও, তিনটা থেরাপি তো বাধ্যতামূলক, এবং হচ্ছে তার নিজের যে কাজগুলো আছে আমার হচ্ছে ওই একটা লেভেলে গেলেই হবে, সে নিজের কাজ নিজে করবে এবং নিজের ভালোটা বুঝুক, এতটুকু আমি খুশি। ফাহিমা সুলতানা পারভিন বললেন যে সে একটা লেভেল পর্যন্ত যাক যেখানে গেলে সে নিজের কাজগুলো নিজে করতে পারবে, নিজের মতো চলতে পারবে, নিজের ভালো মন্দ বুঝতে পারবে। এই বিষয়টা বোধহয় বিশেষ সাহায্য সম্পন্ন সন্তানদের মা বাবা যারা আছেন তাদের বোঝাটা খুব বেশি প্রয়োজন। সেক্ষেত্রে ফাহিমা চেষ্টা করেছে এবং লেগেই ছিল বলা যায়, যার কারণে আজকে রায়ান এই পর্যায়ে এসেছে। এরপর উনি একজন সফল উদ্যোক্তা। কিভাবে তিনি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে এই সমাজে প্রতিষ্ঠিত করলেন সেটা জানার আমার খুব ইচ্ছা, এবং আমার মনে হয় আপনাদেরও অনেক ইচ্ছা যাচ্ছে সেটা সম্পর্কে জানবো। তবে তার আগে নিয়ে আসবো আরও একটি ছোট্ট বিরতি। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, চলে যাচ্ছি ফাহিমার কাছে। ফাহিমা সুলতানা পারভিন, আমি এবার আপনার কাছে যেটা জানতে চাই, এত ব্যস্ততার মাঝে ছেলেকে এত সময় দিয়ে এভাবে ছেলের পেছনে কাজ করে কিভাবে আজকে আপনি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করলেন? দেখা যাচ্ছে যে আমি বাচ্চার পেছনে সময় দিতে দিতে দেখা যাচ্ছে অনেক সময় ডিপ্রেশনে ভুগতাম, যে আমার ভালো লাগতো না কিছু। অনেক সময় মাথার মধ্যে নেগেটিভ চিন্তা আসতো যে মরে গেলে মনে হয় ভালো হতো। মাঝে মধ্যে চিন্তাও করতাম ধাত মরে যায়, এরকম একটা মৃত্যু চিন্তাও মাথার মধ্যে আসতো। তখন আমার ছোট বোন সে আমাকে বলতেছে যে আপু তুমি কিছু একটা নিয়ে ব্যস্ত থাকো। আমি বলছি কী নিয়ে ব্যস্ত থাকবো, আমি তো চাকরি বাকরি তো করতে পারবো না, রায়ানকে কার কাছে রেখে যাব? আর আমি কখনোই আমার বাচ্চাকে একটা বুয়ার কাছে বা হেল্পিং হ্যান্ডের কাছে রেখে আমি কখনোই যেতে পারবো না। তা আমি বললাম যে আমি তো বাসা থেকে কি করব? তখন বললো যে তুমি তাহলে অনলাইনে কিছু একটা করতে পারো। তা আমি অনলাইনে তো খুব একটা তখন আমি কিছু বুঝতাম না, কারণ আমার হচ্ছে পড়াশোনা MA পাস করা সত্ত্বেও দেখা যাচ্ছে যে 8-9 বছর একদম কোনো কিছুর সাথেই সম্পৃক্ত ছিলাম না, একদম ছেলে, মানে ওকেই শুধু সময় দিচ্ছে, আমার সব কিছু শুধু সে, তাকে আমার একটা জায়গায় আনতেই হবে, শুধু তাকেই সময় দিচ্ছে। তারপর মাথায় আসলো যে ঠিক আছে, ওই যেটা বলছে এটা তো একটু ভেবে দেখি। ভেবে দেখলাম যে হ্যাঁ সেটা তো করা যায়, বাসায় বসে বসে তো আমি অনলাইনে কাজ করতে পারি। কারণ অনলাইনের কাজ করছি, এখন শুরু করব কীভাবে, কী নিয়ে শুরু করব চিন্তা ভাবনা করি। তারপরে আপনার মাথার আইডিয়া হলো যে আমি যেহেতু অনলাইনে অনেক কেনাকাটা করি, আমার তো বিছানা চাদরের প্রতি একটু দুর্বলতা আছে। চিন্তা করি যে তাহলে আমি বিছানা চাদর নিয়ে শুরু করি। তো শুরু করলাম, তখন খুব অল্প পরিসরেই শুরু করেছি, দেখি না কি হয়। পেজটার নাম কি?
পেজটার নাম হচ্ছে আমার ছেলের নামে নাম রায়ান ভ্যারাইটিস কালেকশন। তার আগেও আরেকটু কথা বলি, তার আগেও কিন্তু আপনাকেও আমি কিছুটা দেখেছি, কারণ আমি আর্ট টিভিতে আগে আমার বাচ্চার আর্ট প্রতিযোগিতা মাঝে মধ্যে আসতাম, তখন আমার কিন্তু আপনাকে দেখেও আমার একটা ইচ্ছা জেগেছিল আমি কিছু একটা করব। এটা হচ্ছে আমার 2020 সালের আগে। আচ্ছা। আর 2020 সাল থেকে আমি যখন ওই যে করোনাকালীন সময়ে তখনই আমি শুরু করি আমার উদ্যোক্তার কাজগুলো। তারপরে আপনি এই বিছানা চাদর নিয়ে তো শুরু করলাম, আবার গ্রুপগুলোতে শুরু করলাম, একটা ভালো পরিচিতি হলো। 6 মাসে প্রায় 2.5 লাখ টাকা আমার সেল হয়েছে। ওইখানে আমার অনেক আমি কাস্টমার পাই। তো ওইখান থেকে আমি আবারও তখন আমার মাঝে মধ্যে হচ্ছে এত সেল হয়, এত এত কেন হয়, এত কেন, মানে একা একা পারছিলাম না মেমো করা, ডেলিভারি, প্রথমে ডেলিভারি সিস্টেম, আবার বাচ্চাকে সময় দেওয়া, আবার সেগুলো লাইভ করা। আমি যেগুলো পেজে দিতাম বা গ্রুপে দিতাম সেগুলো আমার নিজের ছবি তুলতাম। তো এগুলো করাটা আসলে আমার জন্য অনেক আগ্রহ ছিল, কষ্টও ছিল। তারপর আলহামদুলিল্লাহ করতে করতে এ পর্যন্ত ফাহিমা সুলতানা পারভীন এখন একজন সফল উদ্যোক্তা এবং অনেকেরই অনুপ্রেরণা, তাই তো? অনুপ্রেরণা কিনা জানি না, তবে চেষ্টা করছি। দর্শক, ফাহিমা সুলতানা পারভীন যখন তার এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন, তার সফল উদ্যোক্তা হয়ে ওঠার গল্প শোনাচ্ছেন, আমি খালি ভাবছি যে এর পেছনে তার কি পরিমাণ পরিশ্রম আছে, কত শত ত্যাগ আছে, কত শত প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ মোকাবেলা করে তাকে আজকে এখানে এসে দাঁড়াতে হয়েছে। একদমই সহজ ছিল না, কিন্তু ইচ্ছা থাকলে যে মানুষ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের ফাহিমা সুলতানা পারভীন। হতাশ হওয়া যাবে না। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান যখন ঘরে চলে এসেছে, ওটা একটা বিশেষ দায়িত্ব। এই বিশেষ দায়িত্ব পালনের পাশাপাশি নিজের ঘুরে দাঁড়ানোর স্বপ্নটাও যেন থাকে। দর্শক, আবারও ফিরে যাচ্ছি ফাহিমা সুলতানা পারভীনের কাছে। আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকে রাইয়ান 12 বছর বয়স, আরও অনেকটা পথ তো এগোতে হবে। আপনি কোথায় দেখতে চান আপনার সন্তানকে ভবিষ্যতে? আমি ভবিষ্যতে দেখতে চাই আমার বাচ্চা নিজের কাজ নিজে করবে, নিজের উপরে ডিপেন্ড হবে, অন্যের উপরে ডিপেন্ড হবে না। আর মানে তাকে সে যাতে নিজের কাজেই মানে নিজে মাথা খাটিয়ে নিজের কাজটা নিজের করতে পারে। আমি যখন দুনিয়াতে থাকবো না তখন জানি সে নিজেরটাই নিজে করতে পারে। আমি ওকে এমন জায়গায় দেখে যেতে চাই। আপনার রায়ানের মতো এরকম অনেক রায়ান তো অনেক পরিবারে আছে, তাই না? সেই পরিবারগুলোর উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চান? মেসেজ দিতে চাই এটাই যে ওদেরকে ঘরের কোণে লুকিয়ে না রাখার জন্য। তারা হয়তো অনেক কিছু চাইতে পারবে না, তারা কোথাও যেতে পারবে না, একা একা তাদেরকে আমরা ছেড়ে দিতে পারবো না। কিন্তু আল্লাহ আমাদেরকে যতদিন সুস্থ রেখেছে ততদিন আমাদের ওদের মানে চাওয়ার আগে তাদের একটা জিনিস, আমরা তো মা, আমরা তো সবই বুঝি, আমরা যতটুকু পারবো তাদেরকে তাদের ইচ্ছাটা পূরণ করতে। আর ডিপ্রেশনে না থেকে আমরা দেখা যাচ্ছে কোনো এক কাজে নিয়ে দেখা যাচ্ছে মনটা যেটাতে আমাদের ভালো হয় সেরকম কোনো কিছু করলেও মনে হয় আমার যে মারা একটু ভালো থাকবে। আর ওদের মাদের জন্য একটু কিছু কাউন্সিল আমাদের দরকার। আমরা কিছু কাউন্সিল চাই যেখানে আমাদের মেন্টালিটি অন্তত ভালো থাকে, আমরা যেন মানে ওদের উপরে অধৈর্য হতে না পারি। আমাদের ধৈর্যটা খুবই দরকার। এসব বাচ্চাদের মা বাবাদের ধৈর্যের কোনো বিকল্পই নাই। দেখা যাচ্ছে যে সে একটা জিনিস একটা কিছু করছে যা একটা ঠাস করে থাপ্পড় মারে দেয়, এটা তো দেওয়া যাবে না। ওকে বোঝাতে হবে, ওকে একবার না পারলে 10 বার বোঝাতে হবে। এই ধৈর্যটা যেন আমাদের থাকে সবসময়, আমাদের ধৈর্যটা যেন আল্লাহ বাড়ায় দেয়, সেটা আমি সবসময় মায়েদের কাছে অনুরোধ যে ওদেরকে অনেক অনেক সময় দেন এবং হচ্ছে আপনাদের ধৈর্যটা একটু রাখবেন। আমাদের তো ধৈর্য অনেক সময় আমি নিজেও বুঝতে পারি থাকে না, তারপরও ধৈর্যটা রাখতে হবে। স্কুলে দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চা, স্পেশাল বাচ্চা যাদের আছে তাদের বেশিরভাগই ফ্যামিলি বলে যে এই বাচ্চাকে পেছনে টাকা খরচ করে লাভটা কি, কিন্তু এইটাও করা যাবে না। তাই সে বলতে পারছে না। এখন যদি আমার সুস্থ বাচ্চা হতো তাকে স্কুল করা, কোচিং করানো, গান শেখানো, তারপর কোরআন তেলাওয়াত শেখানো, বিভিন্নখানে কিন্তু টাকা ব্যয় হচ্ছে। তাহলে সেটা যদি আমি আমার বাচ্চাকে এই বাচ্চাটাকে এর পেছন তার বেশি খরচ করা উচিত, কারণ এটা হচ্ছে আল্লাহর বিশেষ নেয়ামত, আমি বলবো নেয়ামত। কারণ এদের পেছনে আপনি এই যে থেরাপি যেগুলো আছে সেগুলো আমাদের দিতেই হবে, এগুলো তাহলে তো ওদের উপায় নাই। বেশিরভাগ সময় আসলে শুনতে হয় যে এগুলো এত বেশি ব্যয়বহুল যে ইচ্ছা থাকলেও অনেক বাবা মার পক্ষে সম্ভব হয় না সন্তানের চাহিদা অনুযায়ী থেরাপি দেওয়া বা অন্যান্য সাপোর্ট দেওয়া।
যে আমাদের যারা স্পেশাল বাচ্চারা আছে, স্পেশাল বাচ্চাদের বিশেষ সুযোগ সুবিধা, যেমন আমরা ওদের একটা জায়গায় নিয়ে যাওয়াটা, তারপরে হচ্ছে গিয়ে যে স্কুলে যেটা স্কুলটা যদি একদম কমিয়ে ফেলা যায়, ব্যয়টা কমিয়ে ফেলা যায় বা ফ্রি থাকে, তাহলে কিন্তু কোনো বাচ্চা বঞ্চিত থাকবে না। কারণ আমি যেসব বাচ্চাদের সাথে, বাচ্চা মায়েদের সাথে কথা বলেছি, তারা সবাই বলে যে এদের অনেক ব্যয়, বাবা এরকম চিকিৎসার জন্য টাকা দিতে চায় না, সে অন্য খাতে টাকা দিতে চায়, কিন্তু এর পেছনে বা ফ্যামিলি কেউ টাকা দিতে চায় না, বলে যে এদের পেছনে টাকা খরচ করে লাভটা কি, একটা খেলনা দিতে চায় না যে খেলনা নষ্ট করে ফেলবে। কিন্তু ওরা কিন্তু বেশি জিনিস নষ্ট করে না, ওরা কিন্তু খুব লক্ষ্মী বাচ্চা। একটা জায়গায় তারা অন্য দেখা যাচ্ছে যে একটা নর্মাল যে বাচ্চাটা আছে, সে বাচ্চা যেরকম পরিমাণ জিনিস নষ্ট করে, এরা কিন্তু সেরকম জিনিস নষ্ট করে না, তাদেরটা চোখে পড়ে না, দেখা যাচ্ছে যে এরকম বাচ্চারাই সব দোষ। সেটাই হয় আমাদের সমাজে, এটাই খুব বেশি প্রচলিত, তাই না? রায়ান মোবাইলে ফুটবল খেলা দেখছে এবং এই খেলাটা মনে হয় সে খুব পছন্দ করে, যার কারণে খেলা দেখতে যে তার যে এক্সাইটমেন্টটা সে যেভাবে প্রকাশ করছে, কখনো হাততালি দিচ্ছে, কখনো পা ঠুকছে মেঝেতে, কখনো দুলছে, আমার খুব ভালো লাগছে তার এই আনন্দ উচ্ছ্বাসটার প্রকাশনা দেখে। এবং ওদের জন্য এটাই খুব স্বাভাবিক, ওরা এভাবে তাদের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে থাকে। আমরা যদি রিলেট করতে পারি, আমরা যদি একটু বোঝার চেষ্টা করতে পারি, তবে কিন্তু এটা অনেক সহজ বোঝা। দর্শক, আমরা তাদের এই আচরণগুলোকে নেতিবাচক দৃষ্টিতে না দেখি, এগুলো তাদের স্বাভাবিক আচরণ, তাদের জন্য খুবই স্বাভাবিক। এটা অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং রায়ানকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে রায়ান ধৈর্য ধরে আমাদেরকে সময় দিয়েছে। রায়ান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, অনেক দোয়া, অনেক ভালোবাসা। দর্শক, যারা আজকে ফাহিমা সুলতানা পারভিন এবং ওনার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান রায়ানের কথা শুনলেন, তারা বুঝতে পেরেছেন যে ধৈর্যর কোনো বিকল্প হয় না। এবং ফাহিমা সুলতানা পারভিন নিজেও বলেছেন যে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের মা বাবাকে অবশ্যই অনেক বেশি ধৈর্যশীল হতে হবে, সাথে সাথে তাদের মধ্যে সেই আকাঙ্ক্ষা থাকতে হবে যে না, আমার নিজের ভালোর জন্য, নিজের ভালো থাকার জন্য, নিজের ভালো লাগার জন্য কিছু একটা খুঁজে বের করা এবং কোনো কাজে নিজেকে নিয়োজিত রাখা। তবে সময়টাও ভালো কাটবে, মনের থেকে অনেক কষ্ট দূর হয়ে যাবে এবং সন্তানকে নিয়ে কাজ করার জন্য নতুন করে অনুপ্রেরণা পাবে। দর্শক, আমার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের জন্য, আমার পরিবারের জন্য, আমার নিজের জন্য এমন কাজ করব যাতে আমরা সবাই ভালো থাকি। পাশাপাশি সমাজের প্রতি আহ্বান থাকবে আপনারাও এগিয়ে আসবেন। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিনা, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।